আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি জেডএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, তবে আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে। রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতিতে ডক্টর ইউনূসের পদত্যাগ নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন কেউ কেউ। সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি, সংস্কার ও বিচারও আমাদের কাজ। আর গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আর একটা ১/১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন শুনে শোডাউন করতে গিয়ে আটক হয়েছেন 2 যুবলীগ কর্মী। এমন একটি প্রেক্ষাপটে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা খন্দকার মাসুকুর রহমান মাসুক, এবং আমাদের সঙ্গে আর আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালিহিন। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকেও বিনীতভাবে জানিয়ে রাখি, একই সাথে অনুরোধও করে রাখছি, স্ক্রিনে দেখানো নাম্বারে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের আলোচ্য বিষয়ে প্রশ্ন রাখতে পারেন, কিংবা একজন সচেতন নাগরিক হিসাবে আজকে গতকাল রাত থেকে যে গুঞ্জনটি চলছে, যে আলোচনাটি চলছে, যে সম্মানিত প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য, পদত্যাগ যদি তিনি করেনি আবেগের বশবর্তী হয়ে অথবা যে কোনো পরিস্থিতিতে কী অবস্থা দাঁড়াতে পারে, সেই প্রসঙ্গগুলো নিয়ে আপনার যে আলোচনা রয়েছে, আপনার যে ভাবনা রয়েছে, সেটাও আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আপনার আলোচনা আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আপনাদের ফোনের অপেক্ষা থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে সৌরভ ভাই আসতে চাই, একেবারে এমনটি প্রশ্ন, যেমন কি ঘটলো যে কারণে সম্মানিত প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন? কিছু তো একটা ঘটছে, না হলে পদত্যাগের কথা ভাববেন কেন? অর্থাৎ সব কিছু স্বাভাবিক সুস্থভাবে চলছে এটি বলা যাবে না। বিশেষ করে গত এক সপ্তাহের ঘটনা প্রবাহ, প্রথমত হচ্ছে বিএনপি দলীয় নেতা এবং ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থীর ইশরাক হোসেনের শপথ নেওয়া না নেওয়া নিয়ে প্রায় 6 দিন ধরে আন্দোলন হলো, প্রথমে নগর ভবনে, পরবর্তীকালে রাস্তায়। এর একদিন আবার এনসিপি নির্বাচন কমিশন অফিস ঘেরাও করলো এবং সেখানে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার দাবি জানালো। আবার দুই পক্ষই এই উপদেষ্টা যে বিষয়টি হয়তো প্রধান উপদেষ্টার জন্য বিব্রতকর, দুই পক্ষই প্রতিপক্ষের সমর্থক, প্রতিপক্ষের কি বলে পক্ষে কাজ করেছেন এই অভিযোগে এনসিপি 3 উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, আবার বিএনপিও 3 জন উপদেষ্টার পদত্যাগ, 3 জন উপদেষ্টারই পদত্যাগ চেয়েছেন, 2 জন ছাত্র উপদেষ্টা সহ জাতীয় কি বলে নিরাপত্তা উপদেষ্টারও পদত্যাগ চেয়েছেন। তারা শব্দটা বলেছেন অব্যাহতি। এখন এই অবস্থায় প্রধান উপদেষ্টা কি করতে পারেন? এই খবর জানার পর এর মধ্যে যে আরেকটি ঘটনা ঘটলো, সেনাপ্রধান এক ধরনের তার সেটি সেনা নিবাসের মধ্যেই সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বেশ কিছু বলবো যে সামরিক বাহিনীর বহির্ভূত বিষয়েও তিনি চলমান পরিস্থিতি, প্রথমত হচ্ছে তারা চান না যে তাদের বাহিনীর সদস্যরা বাইরে বেসামরিক কাজে নিয়োজিত থাকবেন, আইন শৃঙ্খলা রক্ষার কাজে। আর সুতরাং সেটি একটি তার উদ্বেগের বিষয়। আরেকটি হচ্ছে করিডোর এবং বন্দরের বিষয়ে এই সরকারকে তড়িঘড়ি করে বা এই সরকারকে সিদ্ধান্ত না নেওয়ার কথাই বলেছেন যে এটা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত, এবং বিশেষ করে করিডোর বলি বা মানবিক চ্যানেল বলি, সেটা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হবে বলে তিনি মনে করেন।
না সৌরভ ভাই, এই যে ঘটনাগুলো, এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটবে কেন, যেখানে 5ই আগস্টের পরে ব্যাপারটি এরকম, বা এই সরকার শপথ নেওয়ার পরে যে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অথবা যে প্রসঙ্গগুলো নির্বাচন, বিচার এবং সংস্কারের ক্ষেত্রে খুবই অপরিহার্য, সেক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে, এই যখন কথা ছিল তখন এই অবস্থা। এখন এখানে তাৎক্ষণিক একটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যে 5 দিন না উনি 6 দিন পর্যন্ত বললেন, আমরা পত্রপত্রিকায় দেখলাম যে 4 দিন 6 দিন বিএনপি প্রধান উপদেষ্টার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে তার সাথে সাক্ষাৎ করার অনুমতি চেয়ে তারা ব্যর্থ হয়েছেন। স্বাভাবিকভাবে বিএনপি তো এই সরকার গঠন প্রক্রিয়ার সাথে জড়িত এবং এক ধরনের তাদের সমর্থন নিয়ে তাদের এনসিপি, বা তখন এনসিপি ছিল না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্যান্য দল, এমনকি ইসলামী দলগুলো, তাদের সমর্থন নিয়ে, বাম দলগুলো, তাদের সমর্থনেই এই সরকার গঠিত হয়েছে। সুতরাং সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে একটা কর্মসম্পর্ক থাকা দরকার, একটা বোঝাপড়া থাকা দরকার, পারস্পরিক আস্থার সম্পর্ক থাকা দরকার, সেটিতে ঘাটতি হয়েছে। কোনো কোনো ব্যাপারে বিএনপির পক্ষ প্রসঙ্গে এটাকে আপনি এখানে একটু শুনে নিন, একটু ছোট করে সৌরভ ভাই, সেটা ঘাটতির প্রসঙ্গে আপনি কি মনে করেন যে সরকার প্রধান কিংবা এই সরকার কোনো একটা পক্ষের মন্তব্য দ্বারা বা প্রতিক্রিয়া দ্বারা বা আবদার অনুরোধ দ্বারা অনেক বেশি প্রভাবিত? এটা আমার মনে করা না, বিএনপি এটা বলে, আবার বিএনপিতে এনসিপির কথা বলে, এনসিপিও এক ধরনের করে। এখন প্রশ্ন হলো সব দলেরই একটা নির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মপন্থা থাকে। যেখানে তার কর্মপন্থার পক্ষে যাবে সেটাকে স্বাগত জানায়, আর যার মনে করে কর্মপন্থার বিপক্ষে যাবে তখনই কিন্তু এটি বিরোধিতা করে এবং প্রতিবাদ জানায় বা অন্য পক্ষের হয়ে কাজ করেছে। এখন এটা বলা কঠিন যে এই সরকার কোনো দলের পক্ষ হয়ে কাজ করেছে, আবার কোনো দলের পক্ষ হয়ে কাজ করেনি। তবে এই যে দূরত্ব তৈরি হয়েছে, এটি একটি বড় সমস্যা তৈরি করেছে বলে আপনার কাছে মনে হয়? জি, অসংখ্য ধন্যবাদ সৌরভ ভাই। আমরা একটু মুশফিক সালিন আপনার কাছে আসি। মাসুক ভাই, আপনার কাছে পরে শুনে আমি একটু শুনে আসি এনসিপির যুগ্ম সদস্য সচিবের মন্তব্য বা তার আলোচনা, যে আসলে বিএনপির সাথে আপনাদের বিরোধের জায়গাটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আমরা দেখছি যে বিএনপি যে ইস্যুতে সমর্থন দেয় সেখানে আপনারা বিরোধিতা করেন, আপনারা যেটা বিরোধিতা করেন বিএনপি সেখানে সমর্থন দেয়। তো গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে একটা পলিটিক্যাল সমঝোতার প্রসঙ্গ, আলাপ আলোচনার একটি প্রসঙ্গ রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে সিদ্ধান্তের প্রশ্নে, বিশেষ করে 3টি ইস্যুতে, নির্বাচন, সংস্কার এবং বিচারের কাজে, কিন্তু সেই জায়গাতে একটি বড় দল, অতীতে ক্ষমতায় থাকা দল, তাদের সাথে একেবারে তাদের যে মন্তব্য, যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আপনারা রাজনৈতিক অঙ্গনে জায়গা করে নিতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন তাদের সবাইকে। দেখুন, এই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার বিষয়টি আসলে আমার মনে হয় ফ্রেমিংটা একটু ভুল। কেননা আমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইনি, আমরা ইনফ্যাক্ট কখনো ঝগড়াই করতে চাই না। আমরা তো ডায়ালগ চাই, আমরা চাই আলোচনা হোক, আমরা চাই যে মাঠের শক্তি দেখিয়ে আমার বিশাল সংগঠন আছে, আমার কর্মী বাহিনী আছে, এই জন্য আমি যেটা বলবো সেটাই করতে হবে, এইটা না করে দেশের জন্য কোনটা ভালো হবে সেটা আলোচনার মাধ্যমে করতে। এখন আপনি বললেন কয়েকটা বিষয় হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। দেখুন, প্রথম বিষয় যদি আসি বিচার, আমরা দেখেছি যে যদি সেই আলোচনাতে যান সালিন, মুশফিক সালিন, তাহলে এইটা একটু বলুন যে ইশরাকের শপথ নিতে এনসিপি এটাকে ঠেকিয়ে রেখেছে, মানে এটাকে আটকে রেখেছে, এই যখন অভিযোগ, তখন এই অভিযোগের খণ্ডনে আপনাদের কি আছে, প্রতিউত্তরে কি বক্তব্য আছে? ইশরাক হোসেনের যেই ইস্যুটা, এটার সাথে এনসিপি কোনোভাবেই সম্পর্কিত না, যুক্ত না। কেন? সেটা হচ্ছে ইশরাক হোসেন এই ঘটনায় এটা নির্বাচন কমিশনের সাথে যুক্ত, এইটার সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয় যুক্ত থাকতে পারে, এটার সাথে এনসিপি সরাসরি কোনোভাবেই যুক্ত না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই পুরো ঘটনায় নির্বাচন কমিশনের যে ভূমিকা এবং একই সাথে কোর্টের এই পুরো মামলা পরিচালনা যেই উপায়ে করা হয়েছে, সেইগুলো নিয়ে আমাদের মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। এবং সেটি আসলে গত 9 মাস যাবতই আমরা যেটি দেখছি যে প্রশাসনের মধ্যে এক ধরনের দলীয়করণটা হয়েছে। কিন্তু এবং সেই দলীয়করণ যে শুধুমাত্র বিএনপি হয়েছে তা না, সেই দলীয়করণের ভিতরে হয়তো জামাতপন্থী অনেকেও ছিলেন। আপনাকে একটা বাস্তবতা ছোট্ট করে বলি, এটা এখন হয়তো ইলাবোরেট করতে পারবো না। সেটা হচ্ছে, যখন আগস্ট মাসে আওয়ামী লীগের পতন ঘটলো, তারপরে আমরা চেয়েছিলাম যে প্রশাসন বা অন্যান্য জায়গাগুলোতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমলাতন্ত্র ইত্যাদির জায়গায় আওয়ামী শুদ্ধিকরণ হবে, আওয়ামী লীগ থাকবে না। তাহলে এইটা থাকার জন্য আসলে লোক কারা আছে?
আমরা বিশ্বাস রেখেছিলাম গণ অভ্যুত্থানের শক্তির উপর। এই গণ অভ্যুত্থানের শক্তি কিন্তু বিএনপিও ছিল, অংশীজন বিএনপিও ছিল, এই গণ অভ্যুত্থানের অংশীজন জামাত সহ অন্যান্য দলও ছিল। কিন্তু এনসিপি তো তখন কোনো রাজনৈতিক দল না, এনসিপির তো আসলে বিশাল কোনো জনবল নেই যে হচ্ছে ধরুন আমলাতন্ত্রেও এনসিপির কিছু লোক আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিছু রয়েছে এনসিপি পন্থী, এমন তো নাই। সো ওই সময় কিন্তু এনসিপির সেই জনবল না থাকলেও গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তার কিন্তু জনগণের মধ্যে একটা সমর্থন ছিল, জনসমর্থন ছিল। এখন সেই সমর্থনও নাকি এনসিপি হারাচ্ছে, এরকম কথা। ওইটা অন্য আলাপ, আগের আলাপটা শেষ করি। সেটা হচ্ছে আপনি যখন এই আওয়ামী লীগের লোকগুলোকে সরানোর কথা ভাববেন, তখন এই জায়গায় আপনি কাকে বসাবেন? তখন স্বাভাবিকভাবে এখানে ছিল যে বাংলাদেশে অন্য যেই দুটো শক্তি রয়েছে তাদের লোকরাই প্রশাসন এবং বিভিন্ন জায়গায় বসেছেন। সেটা আদালতে যেমন বসেছেন, অ্যাটর্নি জেনারেল জায়গায় মতো যেমন বসেছেন, আমলাতন্ত্রে বসেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বসেছেন। এখন এটা একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে তারা আসলে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যত না কাজ করছে অনুযায়ী, তার চেয়ে বেশি তারা একটা দলকে সার্ভ করছে। আমি কিভাবে ইশরাক হোসেনের ইস্যুটায় ঘটনাটা ঘটেছে দেখুন। বাংলাদেশে একটা মামলার ইস্যু গঠন করার পর তারপরে সাক্ষী জেরায় যেতে হয়। এই মামলায় আমরা দেখেছি যে মামলার ইস্যু গঠন না করেই সাক্ষী জেরাতে ট্রাইব্যুনাল চলে গেছেন। আমরা দেখেছি যে এই মামলাটা প্রথমে আর্জিটা ছিল নির্বাচন বাতিল করার, সেটা ছিল সেই 2020 সালে নির্বাচন হওয়ার পরে। 4 বছর পরে এসে নির্বাচন ট্রাইব্যুনালে যেখানে আরজি আপনি যদি সংশোধনও করতে চান, সেটা হচ্ছে আপনি মামলা নির্বাচন হওয়ার 30 দিনের মধ্যে করতে হবে। কিন্তু 30 দিন পার হওয়ার পরে 4 বছর পরে এসে ওনারা আরজি সংশোধন করলেন যে মামলা নির্বাচন বাতিল না, নির্বাচনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করতে হবে, বা ওনার তার মানে এখানে একটা আইনের ব্যত্যয় ঘটেছে। আমরা দেখলাম প্রথমে বাদী ছিল, সেই ব্যত্যয়টা তাহলে চট্টগ্রামে মেয়রের ক্ষেত্রে আপনারা উল্লেখ করলেন না কেন? আমরা তখনও এই বিষয়টা সমালোচনা করেছি, তখনটা খুবই আর্লি স্টেজ ছিল, তখন আমরা সংগঠিত ছিলাম না এইভাবে, তখন ইশরাকের বিষয়টাতে আপনারা যতটা মানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, চট্টগ্রামের ব্যাপারটা আপনারা করেননি, এবং তার মধ্যে যেখানে একটা অভিযোগ হলো যে ঢাকাকে আপনারা কোনোভাবে রাজনৈতিকভাবে হাতছাড়া করতে চান না। আমি একটা জিনিস বলি যে মানে ইশরাকের ব্যাপারে আমি আপত্তি জানিয়েছি, চট্টগ্রামের ব্যাপারে আপত্তি জানাই নাই। তাতে কি ইশরাক যে বেআইনিভাবে, ইশরাক হোসেন যে উনি নির্বাচন কমিশনারের সুবিধা পেয়ে নির্বাচন কমিশন যখন আইনি পরামর্শের জন্য আইন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ চাইলেন বা পরামর্শ চাইলেন, সেটা আসার আগেই নির্বাচন কমিশন যে রাত 10টার দিকে গ্যাজেট প্রকাশ করলেন, এই জিনিসগুলো তো মিথ্যা হয়ে যায় না। মিথ্যা হয়ে যায় আমরা সেটা বলছি না, তাহলে নির্বাচন কমিশন যখন ঘোষণা করলো তখনই আপনাদের জোরালো প্রতিবাদটা থাকা উচিত। অবশ্যই তখন থেকে আমাদের জোরালো প্রতিবাদ। আমরা পুরো কিভাবে কোন কোন পয়েন্টে আইনের ব্যত্যয় ঘটেছে পুরোটা আমরা হচ্ছে একটা প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ করেছিলাম। এবং যখন আপনি এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একজন প্রশাসক নিয়োগ করে দেন, তখন তো এই মামলা অকার্যকর হয়ে যাওয়ার কথা। এবং এই বিষয়ে উচ্চ আদালতের অনেক ডিসিশনও যেমন আছে, সেটাও আমরা ওই প্রেস রিলিজে বলেছি। তো সার্বিকভাবে আমরা কি দেখলাম, এক জায়গায় আমরা দেখলাম যে আদালত ইনফ্যাক্ট লাস্ট যেই দিন রিটের একটা আদেশ দেওয়া হলো, আমরা এমন অভিযোগ শুনতে পেয়েছি যে বিএনপিপন্থী আইনজীবীরা বিচারকদেরকে বলেছেন যে এইখানে যদি তাদের মন মতো রায় বা আদেশ না দেওয়া হয়, তাহলে এরপরে আর তারা আদালতে বসতে পারবে না। এবং পরবর্তীতে বৃহস্পতিবার আমরা দেখলাম যে আদেশটি অন্যরকম হলো। এখন আমি বলছি না যে এইটা এখানে কোনো ভূমিকা রেখেছে, কিন্তু আমরা দেখেছি যে বিচারক স্বয়ং এই বিষয়টি উল্লেখ করেছেন, এবং এই কারণে সম্ভবত আইনজীবী নেতারা তারা দুঃখ প্রকাশও করেছেন আদালতের কাছে। তো এই জায়গাতে আমরা তো দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন আমরা যখন বলি যে স্থানীয় সরকার নির্বাচন করা প্রয়োজন, সরকার কিছু বলার আগেই নির্বাচন কমিশন বলে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছি না, আমরা জাতীয় নির্বাচন নিয়ে ভাবছি। আমরা যখন বলি যে আমরা দেখেছি যে স্থানীয় নির্বাচন কমিশন সংস্কার যে কমিশন, সেই সংস্কার কমিশন সুপারিশ দিয়েছে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অভিযুক্ত তাদেরকে প্রার্থিতা করা যাবে না। আমরা দেখছি যে তিনি সেই সুপারিশ এখন বলছেন এটা বাস্তবায়নযোগ্য নয়। সেটি আলাপ আলোচনা করে ঠিক করবেন, তাই বলে কি এনসিপি বা আপনারা বলতে পারেন যে নির্বাচন কমিশন বিএনপির একটা ঘরোয়া প্রতিষ্ঠানে? অবশ্যই বলতে পারি। আমাদের যদি মনে হয় যে তারা এইভাবে তাদের অ্যাক্টিভিটিটা সেরকম এবং সেটা আমাদের কথাটা যথার্থ কিনা, সেটা আসলে জনগণ বিচার করবে। সেটি জনগণ বিচার করবে। অসংখ্য ধন্যবাদ মাশফিক সালিন, আরও আলোচনা শুনবো। আমি খন্দকার মাশফিকুর রহমান মাশফিক ভাই আসতে চাই। আমরা একটু সমস্যাটা বোঝার চেষ্টা করছি যে যেটি সালেহীন ভাই বলছিলেন, যে আসলে সালেহীন ভাইয়ের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, সেটি যে গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করেই তারা চলতে চায়। তাহলে আপনাদের যে মন্তব্য বা এনসিপিকে কেন্দ্র করে যে বক্তব্যগুলো রাখছেন, ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গ, নির্বাচন কমিশনের পুনর্গঠন যে প্রসঙ্গ, স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এই প্রসঙ্গের সূত্র ধরেই তো প্রধান উপদেষ্টার পদত্যাগের এই গুঞ্জন এবং আলোচনা। তাহলে তো কোনো অসুবিধা নাই, আলাপ আলোচনা করে চলবেন। তাহলে সেই জায়গাতে আপনাদের আবার ব্যতিক্রম মন্তব্য শুনছি কেন? তাহলে বিএনপি কি ভাবছে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। প্রথমেই আমি প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে গুঞ্জনটা, এই বিষয়টা আলোকপাত করতে চাই। জি বলুন। একটা আপৎকালীন সময় অথবা জাতির ক্লান্তিকালে ডক্টর ইউনূস দায়িত্বভার গ্রহণ করেছেন।
যে জিনিসটা এখনো পৃথিবীতে রাজনীতির বিকল্প হয়নি। দেশ পরিচালনা করেন সাধারণত রাজনীতিবিদরাই। এটা খুব পিচ্ছিল পথ। ইউনূস সাহেব রাজনীতিবিদ নয়, বিশ্বনন্দিত ব্যক্তি। উনি এটা জেনে শুনে দায়িত্ব গ্রহণ করেছেন। সমস্যা থাকবেই। ইশরাকের কথা বলেন, আনসারদের আন্দোলন বলেন, এনসিপিরাও শাহবাগে আন্দোলন করে, অমুক আন্দোলন করে, ছাত্রদল করে। একজন উপদেষ্টা বলেছেন রাজপথ দখল করে, অবশ্যই আমি স্বীকার করব, রাজপথ দখল করে আন্দোলনের গণভোগান্তি হয়, বিকল্পও নাই। সেই রাজপথ যদি ইশরাকের কথাটাই ধরি, কোর্টের রায়কে মেনেই এনসিপির আমার ভাই যেটা বললেন, যখন কোর্টের রায় নিয়ে এগোচ্ছিল বা একটা সমস্যা দেখা দিয়েছিল, আওয়ামী লীগ দেশে নাই, বিএনপি একটি সর্ববৃহৎ দল, স্টেক হোল্ডার, জি, উনি আলাপ করতে পারতেন বিএনপির সাথে। এরকম সমস্যা হলে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হবে, দেশ পরিচালনা করতে হবে, বিকল্প নেই। আপনি মনে করছেন তাহলে প্রধান উপদেষ্টা কি রাজনৈতিক দলগুলোকে বা বিএনপিকে সুকৌশলে এড়িয়ে চলছে? না, আমি বল এড়িয়ে চলার সুযোগ নাই, পারবে না দেশ যাচ্ছে কিনা, না সুযোগ নাই, পারবে না দেশ পরিচালনা। না, একটা হলো যে এড়িয়ে যেতে যাচ্ছে, পারবে কি পারবে না সেটা হলো পরের ধাপ। পারবে না, নো। এই বড় দল আপনার 111 সরকার বিএনপিকে এড়িয়ে গিয়ে আওয়ামী লীগের সাথে আলোচনা করে দেশ চালাইছে 2 বছর। নো, সো টাফ। আমি বলি, আমাকে বলতে দেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ যে কথাই বলেন, যে কারণেই বলুক, উনি এই কথাটা বলেছেন, হ্যাঁ বলেছেন না আমি পদত্যাগ করবো, এটা সমাধান নয়। প্রথম কথা হলে উনি এখন তিনি যদি কাজ করতে না পারেন তাহলে তিনি কি করবেন? আমি বলি, আমি অনেকবার টকশোতে বলেছিলাম, এখানেও, যে ওনার এই জীবন সায়ান্নে দেশ ও জাতির কাছে ওনার দেওয়া ছাড়া ওনার নেওয়ার কিছুই নাই। উনি শতাব্দীর পর শতাব্দী এ দেশের মানুষের হৃদয়ে মনে করে থাকতে পারবেন। উল্টাটাও আছে বলেছিলাম। আর একটা বলেছিলাম, হয়তো বা উনি নির্বাচন করে নাও যেতে পারেন। এটা কেউ না বুঝে শুনে আমি বলি নেই। আমরাও বিভিন্ন জায়গায় শুরুতেই যদি এরকম চ্যালেঞ্জ দেন তাহলে সেটা কঠিন হয়ে যাচ্ছে না? এটা কি ওনার আমাকে বলতে দেন। জি ভাই। ওনার সবার সাথে আচরণে, ব্যবহারে, চাল চলনে, বলনে, শয়নে মানুষ এই কনফিডেন্স রাখতে পারে না। আমি বলতে দেন, প্রথম কথা হলে উনি যদি পদত্যাগের বিকল্প তো আছেই, আছে না? প্রধানমন্ত্রী যদি মারা যায় কি হবে? আজকে যদি রাষ্ট্রপ্রধান মারা যায় বিকল্প আছে না, সংবিধান আছে না? আমি সে জায়গায় যাচ্ছি না। আপৎকালীন সময় খুব একটা বেশি বিকল্প সংবিধানে নাই, সেটা আলাপ আলোচনা করে এই যে ডক্টর ইউনূস সাহেব যেভাবে বলছেন, সেটা তো আদালত থেকে একটা রায় করে সেটার বৈধতা তৈরি করা হয়েছে। ওইরকম আছে, সমস্যাটার সমাধানও আছে ভাই। শেখ মুজিব দেশ স্বাধীনের পর শপথ নেন, এসে বসে পড়ছেন। তাহলে বিকল্প ভাবছেন এটা আপনাদের সুবিধা হবে? আমি সুবিধা বল কথা বলি নাই। আমাদের দলের পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব বলেছেন আমরা ওনার পদত্যাগ কখনো চাই নাই, না বিএনপি কখনো বলা হয় নাই। আমি বলতে চাই যেটা, ওনার এই সমস্যা থাকলে স্টেক হোল্ডারদের সাথে উনি আলোচনা করে সমাধান করতে হবে ওনার, নাম্বার 1। সে উনি যাদের মনে করে। দ্বিতীয়ত, ইশাকের বিষয়টা এই পর্যন্ত নাও হতে পারে, সমাধান করা যেত। রাস্তা অবরোধ করে ইশাকের সমর্থকরা, আপনার একটা জিনিস আমরা বলেছি, একটা অনির্বাচিত সরকার একটা নির্বাচিত বিকল্প হতে পারে। কারণ কি বলি আমি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপির সাথে যারা যেতে পারে, যেও ডিসির কাছে যেতে পারে না ভাই। একজন মেয়রের কাছে বাজারে গেছে জাম হাত টাইনে ধরতে পারে, ভাই আমার এইটা ট্যাক্স বাড়ছেন, তুই আসিস। এটা একজন প্রশাসককে বলতে পারে না। সেবা বিঘ্নিত হয়। 2 জায়গায় কোনো জনপ্রতিনিধি নাই, এমপি নাই, উপজেলা চেয়ারম্যান নাই, মেম্বার নাই, বায়তুল ইমাম পালাই যায়। সেখানে অবশ্যই তো জনগণ সাফারা, বিকল্প হতে পারে না। এই যে যারা উপদেষ্টা, এদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, তো পলিটিক্স করেও নাই, আদৌ করবে কিনা সেটা জানা না। সেটি তো তারা শুরু থেকেই বলেছে। আমি কোন জায়গায় যাচ্ছি, এই জন্য ইশরাকের যারা সমর্থক
তারা তো ওখানে একটা নির্বাচিত চাবেই, আদালতের মাধ্যমে আসছে, সেটা যে আদালত রায় পেয়েছে সেটা সমাধান করা যেতে পারতো, অথবা উনি মানে আপনি বলছেন যে আন্দোলন ছাড়াই সমাধান করা যেতে পারত। যদি উনি পারতেন, উনি বিএনপির সাথে বসতেন, কি করা যায়, সমাধান আসতো, রাস্তা বন্ধ করে করার দরকার নেই। তবে হ্যাঁ, পৃথিবীর বহু জায়গায় এরকম রাস্তা অবরোধ করে আন্দোলন সংগ্রাম হয়, এটা জেনেই উনি এসেছেন, ওনাকে এই জন্য পদত্যাগ করতে হবে, নট দ্যাট। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রোড কিনবো? কেন জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এনসিপির সাথে আপনাদের বিরোধিতার জায়গাগুলো কি? দেখেন, এনসিপি বয়স 7 মাস, এখনো নিবন্ধিত কোনো দল নয়, এবং আমি মনে করি এখানে যে কজন তরুণ রাজনীতিবিদ রয়েছেন এদের অভিজ্ঞতাই 9 মাস। এর আগে অনেকেই, আমার মতো অনেকেই এদের নাম জানতো না, এদের আন্দোলন সংগ্রামের ভূমিকা, এর ঐতিহ্য কেউ জানতো না। হ্যাঁ, বিএনপি একটা বৃহৎ দল, এ দল আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে নির্বাচনে অংশগ্রহণ করে কখনো বিজয়ী হয়েছে, কখনো নির্বাচিত হতে পারে নাই। দল অনেক প্রতিকূলতা ফেস করেছে। এই দল এনসিপির মতো একটি দলকে স্বাগত জানাইছেন এই দল গঠনের সময়। আমিও স্বাগত জানাতে গিয়ে আবার তবে দিয়ে আবার পরের লাইন যুক্ত করে দিয়েছে। আমি বলি স্বাগত জানিয়েছে, এবং আমিও জানিয়েছিলাম, আমিও বলেছিলাম তখন এটা রাজনীতির পিচ্ছিল পথ, জাসদ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলে দেশের ছাত্র সমাজ হৃদয় জয়। এই যে কথাটা বললেন যে রাজনীতি পিছিলতা, অবশ্যই তার মানে কি আপনারা বলতে চান যে তোমরা দল করো সবই ঠিক আছে, কিন্তু বিএনপির সাথে খেলতে এসো না? কেন বিএনপির সাথে আসবে না? কোনো তারা বিএনপির সাথে ইলেকশন করতে দল করা, তারা একটা রাজনৈতিক দলের দায়িত্ব কর্তব্য কি? একটা রাজনৈতিক দলের দায়িত্ব কর্তব্য জনগণের পাশে দাঁড়ানো, তাদের বিপদের পাশে দাঁড়ানো, তাদের যৌক্তিক দাবিগুলোর পাশে দাঁড়ানো, এই তো কাজ। জনগণের পাশে কিভাবে দাঁড়াবে? তারা মাঠে গেলে নাকি আপনাদের নেতাকর্মীরা হামলা করে, সেই অভিযোগের কথা তো তারা বলছে। আমাদের নেতাকর্মীরা কি কারণে হামলা করবে? আরো দল আছে না দেশে, এই দেশে অনেক দল আছে না, কি কোনো যৌক্তিক কারণ থাকতে পারে? হবে তো হবে না। কোনো এলাকায় বিচ্ছিন্ন কোনো ঘটনাকে কেন্দ্র করে হতে পারে, সেখানে ওই ব্যক্তি ওই অঞ্চলের ব্যক্তির বা ওই দলের কোনো ব্যক্তির, হোল দলের না, স্বার্থ জড়িত থাকতে পারে, সেখানে হানি হলে হতে পারে, কিন্তু ওভারঅল তাদের সাথে এটা থাকার কথা না। কারণ আন্দোলন সংগ্রামে এই বিপ্লব বিএনপি 17.5 বছর সংগ্রাম করে অনেক লোক নিহত হয়েছে, আহত, জেল জুলুম অত্যাচার পঙ্গুত্ব বরণ করেছেন, ওনরা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, সবাই না, ছাত্ররা, সব ছাত্ররা যে এনসিপি নট দ্যাট। আপনারা টেলিভিশনে বলেন, মাঠে তো বলেন না, কেন হয় না? আমাদের ছাত্র দলের ছেলেরা করেছে, আমরা করেছি, আমরা জেল জুলুম করেছি, অত্যাচার সহ্য করেছি, সেখানে তাদের সাথে তো আমাদের বিরোধ থাকার কথা নয়। আমরা এক সম্মিলিতভাবে ও যে কথা বলেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট যাতে ওর মাথা ছেড়ে না উঠতে পারে, সেইটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা, মব জাস্টিসের মাধ্যমে নয়, এটা করতে হবে একত্রিতভাবে। তারপর একটা নির্বাচন হলে এনসিপি নির্বাচন আরও অনেক দল অংশগ্রহণ করবে। যদি এনসিপি জনগণের দেশের বোর্ডে রাষ্ট্রীয় ক্ষমতায় বানায়, ওয়েলকাম। এই যে এনসিপি যে বলছে, বা সেটাকে আপনারা সমর্থন করছেন যে ফ্যাসিস্ট যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এখন এনসিপির এই মন্তব্যকে কি বিএনপি তার নিজের দিকের মন্তব্য মনে করে? না, কেন মনে করবে? এনসিপি বিএনপিকে ফ্যাসিস্ট করলে আর ওইটা হয়ে গেল নাকি? আমি এই কথা বলছি বারবার, এ দলে প্রতিটা ঘরে একটা আওয়ামী লীগ আছে, বিএনপি আছে। দিস ইজ কল রিয়ালিটি। এই দেশের গণমানুষের হৃদয় বিএনপি কথা। এত আওয়ামী লীগ 17.5 বছর একটা লোকরে নিতে পারে নাই, পারছে? মারতে পারছে? কত শত হাজার লোকরে আমাদের মারছে, জেল জুলুম করেছে। বেগম খালেদা জিয়ার মতো লোককে আপনার জেলে 2 বছর পুড়ে রেখেছেন। কি হয়েছে? গেছে বিএনপি নষ্ট হয়ে, বিএনপি নষ্ট হয়ে গেছে। মাসুক ভাই, আরো আলোচনা শুনবো, আরো আলোচনা আসবো। সোহরাব হাসান, আসতে চাই যে আমাদের কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল বলছেন যে আসলে পদত্যাগ নয়, আপনি যে কথা বলছিলেন, আমরা একাত্তর করছিলাম, আপনি বলেন তো, ফ্যাসিস্ট বিদায়ের পর জামাতের আমির সর্বপ্রথম বলে নাই ক্ষমা করে দিলাম? বলে নাই উনি? রক্ত দাগ শুকায় নাই, জামাতে আমির বলে নাই না? বলে নাই? কারা বলছে?
আমি লীগ ক্ষমা করে দিয়েছি বলেছে। তাহলে আমরা এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা শুনছি সৌরভ ভাই, তার আগে সৌরভ ভাইয়ের আলোচনা শুনে আসি যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। পাশাপাশি আবার কোনো কোনো রাজনৈতিক দল বলছে যে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবিও জানাচ্ছে। তার ব্যাপারগুলো আসলে কেমন হয়ে যাচ্ছে, পরস্পর বিরোধী একটা অবস্থা। ধন্যবাদ। তার মানে এখন যে সরকারটি আছে নিরপেক্ষ নয়, এটি কিন্তু এনসিপিও মনে করে যে অনেকে আস্থা রাখতে পারছে না। এনসিপি তো যেটি বলল, জি, এনসিপিও যেমন আচরণে প্রকাশ পায়। এনসিপিও যেমন মনে করে যে প্রশাসন সবকিছু হচ্ছে বিএনপির করাতে, আবার এবং উপদেষ্টা পরিষদেরও কেউ কেউ, আবার বিএনপিও মনে করে যে ছাত্র নেতাদের পক্ষ থেকে যারা এসে আসছে উপদেষ্টা পরিষদে আছে, তারাই সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ক্ষেত্রে প্রভাবিত করে। এই যে পারস্পরিক অনাস্থা, এটি থাকার কথা না, অবিশ্বাস। প্রথম হলো যে অবিশ্বাস থেকে অবিশ্বাস দূর করতে হবে। ফ্যাসিবাদের একটা ভূত, এটা ফ্যাসিবাদের যে আসলে এই ফ্যাসিবাদ বলতে বলতে কিন্তু ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ফ্যাসিবাদী চেতনা, যে শেখ হাসিনা সরকারকে হটানো হয়ে গেছে, সে দেশ থেকেও পালিয়ে গেছে না, কিন্তু ফ্যাসিবাদী চিন্তাধারা সেটা থেকে কতটা মুক্ত হয়েছে। যখন এনসিপি বলে যে পুরো প্রশাসন কি বলে ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি না ইত্যাদি বিএনপি দখল করে আছে বা বিএনপির কথাই চলে, তখন তো মনে হয় যে ফ্যাসিবাদ যায়নি। আবার যদি বিএনপি মনে করে যে সরকার নির্বাচন দিতে চায় না এবং তারা একটি দলের পক্ষে কাজ করে, তাহলে তো মনে হয় ফ্যাসিবাদ যায়নি। এখন গণতন্ত্র চলে হলে আস্থা বিশ্বাসের উপর, তাই এই বিশ্বাসটা নেই। সেটার একটা বড় কারণ 5 আগস্টের আগে এই এত সংস্কার, এত কিছু, এত কর্মসূচি এগুলো ছিল না। 5 আগস্টের আগে একটাই দফা ছিল, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে। এখন পথ ভিন্ন হয়ে গেছে। বিএনপি মনে করে যে যেহেতু তাদের সাংগঠনিক শক্তি আছে, যত দ্রুত নির্বাচন হয় তাদের জন্য ভালো। এনসিপি যেহেতু নতুন দল, তার মধ্যে একটা আছে যে সংগঠিত হওয়ার পরে নির্বাচন হলে ফল তাদের পক্ষে। এবং সৌরভ ভাই যখন এটি ভাবছেন বা এটি যখন বলছেন, তখন এই পদত্যাগ নিয়ে যে গুঞ্জন বা আলাপ আলোচনা, সেটি কি মনে করেন যে এই সমস্যার সমাধান হয়ে গেল নাকি এটি? না, এটা তো সমস্যা। এটা হচ্ছে সমস্যার, এটা হলো যে কি বলে উপসর্গ। মানে সমস্যাটা তো ভিতরে ছিল, এই যে 9 মাসের। এখন কি সমাধান হলো কিনা? সমাধান তো হলো না। এখন একটা যদি আলোচনায় বসে তাহলে সমাধান হতে পারে। সরকার যদি রাজনৈতিক দলগুলোকে ডাকে এবং সেখানে এনসিপিও থাকবে, অন্য দলও থাকবে, বিএনপি থাকবে, তারা একসঙ্গে বসলে, এর আগে তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক জাতীয় ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোকে ডাকছে এবং পরস্পর বিরোধী। বিএনপি জামাতের পথমত তো এক নয়, বা বামপন্থীদের সঙ্গে হেফাজতের তো আদর্শগত কোনো মিল নেই। তারপরও যেতে চায় না, কাছে না, বলছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, স্বৈরতন্ত্রের পুনরাবির্ভাব না ঘটে সেটা নিশ্চিত করার জন্য সবাই সিদ্ধান্ত নিয়েছে। সব সিদ্ধান্ত সঠিক নাও হতে পারে। আবার কোনো সিদ্ধান্ত এই সরকার, যেটি বিএনপি সহ অন্য অনেক দলগুলোর মধ্যে সন্দেহ জাগিয়েছে, কোনো সিদ্ধান্ত সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করেই করেছে। যে কারণে সরকার মনে করছে এরা সহযোগিতা করছে না, আর এরা মনে করছে এদেরকে অবহেলা করা হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে। সুতরাং বিএনপির মতো একটি দল তারা মনে করে। তবে রাজনীতিতে কিন্তু বড় দল ছোট দল বলে কিছু নেই। নীতির ক্ষেত্রে এটা ন্যায্য কি ন্যায্য নয়, সরকার যদি অন্যায্য করে তাহলে সরকারকেই যে বলতে হবে। এখন রাস্তায় সমাধানটা, এটি তো গণতান্ত্রিক সমাজে হতে পারে না, হওয়া উচিত নয়। কিন্তু আমরা অনেকেই, কিন্তু এটি শুধু বিএনপি করছে না, এনসিপি সহ অন্য দলও রাস্তায় সমাধান করতে চায়। আমি মনে করি তার থেকে বেরিয়ে আসতে হবে, আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার চেষ্টা। এখন বিএনপি বলতে পারে যে আমরা তো 6 দিন প্রধান উপদেষ্টার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, উনি দেননি, তাহলে আমরা রাস্তা ছাড়া কোথায় যাব, এটা হতে পারে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপি তো শুরু থেকে বলে আসছে, কিন্তু তাদের কথায় যখন কাজ হয়নি, কিন্তু তারা রাস্তায় নেমেছে, তারা সেটা নিষিদ্ধ করতে পেরেছে কার্যক্রম।
জি সৌরভ ভাই, অসংখ্য ধন্যবাদ। মুশফিক সালিন, আসতে চাই যে এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি বলছেন যে বিএনপি চায় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুক, সেটা বিএনপি চায় না, তবে যদি পদত্যাগ যদি করে তাহলে জাতি নতুন বিকল্প বেছে নেবে। এই যে বিকল্পের কথাও বলে দিচ্ছে, আবার পদত্যাগ চায় না সেটাও বলছে, এর মধ্যে দিয়ে মেসেজটা কি আপনারা বুঝতে পারছেন এবং তার প্রেক্ষাপটে এনসিপি এখন কি করবে? আমার মনে হয় আমাদের একটা প্রশ্ন তৈরি হয় ওনার বক্তব্যে। আমরা দেখেছিলাম এই সালাউদ্দিন আহমেদ সাহেবই উনি বলেছিলেন যে রাষ্ট্রপতিকে যদি এখন সরানো হয় তাহলে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ওনার শূন্যতা মনে হয়, কিন্তু এখন ডক্টর ইউনূস চলে গেলে বিকল্প পাওয়া যাবে। এইটা আসলে আমার মনে হয় এখন বিএনপির অবস্থানটা পরিষ্কার করছে। বিএনপি আসলে কিভাবে এই গণ অভ্যুত্থানটাকে দেখে, গণ অভ্যুত্থানের পরে যে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর চাই আমাদের রাষ্ট্র কাঠামোর, সেটা বিএনপি কতটুকু চায় এটা নিয়ে আমাদেরকে সন্দিহান করে ফেলে। কেননা আপনি রাষ্ট্রপতি যিনি ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি, তাকে নিয়ে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু যিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে সকলে আমাদের ছাত্রদের ডাকে তিনি দায়িত্ব নিতে এলেন, তার ব্যাপারে তার অতটা আন্তরিকতা নেই। তার বক্তব্যে আমাদের সেটাই মনে হচ্ছে। দেখুন, এখানে আমার বেসিক্যালি যেটা মনে হয় যে অনেকেই বিষয়টা আন্তরিকার প্রসঙ্গটা দেখেছি, একাধিকবার অ্যাপয়েন্টমেন্ট বা দেখা করার অনুরোধ করেও বা অ্যাপয়েন্টমেন্ট চেয়েও যখন পায় না, তখন বিএনপি আন্দোলন ছাড়া ইশরাকের প্রসঙ্গে কিউ বা করবে, বা এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর বা যেভাবে রিলিফ চ্যানেল যেভাবে আমরা বলি, এই প্রসঙ্গগুলোতে বড় রাজনৈতিক দল, অতীতে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল সাথে আলোচনা না করে যে সিদ্ধান্তগুলো নেওয়া, সেটা বিএনপিকে ভাবাবে না দেশের সার্বভৌমত্বের প্রশ্নে? হিউম্যানিটেরিয়ান করিডোরের আলাপটা যখন এসেছে তখন আমরাও বলেছি যে এটি সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করা প্রয়োজন ছিল, এবং সর্বশেষ সরকার যেটা পরিষ্কার করেছে যে এখানে কোনো করিডোর হচ্ছে না, এখানে একটা হিউম্যানিটেরিয়ান এইড দেওয়ার, ত্রাণ দেওয়ার হয়তো কোনো একটা ব্যবস্থা হবে। কিন্তু সেটা নিয়ে বলেছে শুধু নামটা চেঞ্জ, কাজ একই হবে। তাহলে আমাদের আসলে পরিষ্কারভাবে জানা দরকার যে আসলে করিডোরটা কি হবে, করিডোর দিয়ে কারা যাবে, ওই করিডোরের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে, এগুলো আসলে জনসম্মুখে প্রকাশ করা উচিত। কারণ কি সেনাপ্রধানও বলেছেন, রাইট, সেনাপ্রধানও বলেছেন তারা অন্ধকারে আছে। তার মানে আমার ডিসএগ্রিমেন্ট তো হতে পারে, এবং সেনাপ্রধান এটাও আসলে একটু ইন্টারেস্টিং, কারণ সেনাপ্রধান যেদিন আমরা শুনলাম যে উনি দরবারে কথা বলেছেন, তার আগের দিনই হচ্ছে আমরা শুনেছি প্রধান উপদেষ্টার সাথে 3 বাহিনীর প্রধান মিলে আলোচনা করেছেন। এমনকি আমরা কনফার্ম করতে পারিনি, কিন্তু এর আগেও আমরা শুনেছি এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে গোয়েন্দা সংস্থার প্রধানদের সাথে। তো সেটা হলে সেনাপ্রধান আবার এটা কিভাবে বলেন, এটা আসলে, এবং আমরা আসলে এটাও জানতে চাই আলোচনা ফলপ্রসূ যে সেনাপ্রধান যে কথা বলেছেন বলে পত্রিকায় এসেছে, এটা কি আসলে সত্য কিনা। কারণ আমরা তো সাধারণত সেনাবাহিনী যেই কথাগুলো বলে সেটা আইএসপিআর বলে, সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু সাধারণত সেনাবাহিনীর অভ্যন্তরীণ সূত্র বলেছে, এভাবে করে আমাদের গণমাধ্যমে আমরা রিপোর্ট দেখি না। কিন্তু এতক্ষণে যদি যেটা ভুল হতো তাহলে প্রতিবাদ করতে, তারা কনফার্মও করেনি, তারা প্রতিবাদও করেনি। তার মানে কি কেউ চেয়েছে যে আসলে গণমাধ্যমে এই খবরটা আসুক, এবং সেটার ফলে এক ধরনের অস্থিরতা, কেউ যদি ধরুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে চায়ও, কিন্তু সেটি সেনাবাহিনীর নজরে আসার সাথে সাথে সেটা প্রতিবাদ করত, আইএসপি এর প্রতিবাদ করত। যেহেতু প্রতিবাদ আসে না, তার মানে আমরা তো ধরে নিব, কি ধরে নিব? হ্যাঁ, তো এই জায়গা থেকে আমার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই আলোচনাটুকু আসলে কতটুকু কি হয়েছে, এটা ফর্মাল চ্যানেলে সরকার এবং সেনাবাহিনী দুই দিক থেকে পরিষ্কার করা উচিত। আচ্ছা, সেকেন্ড বিষয় হচ্ছে আপনার যেটা বলছেন যে এই অ্যাপয়েন্টমেন্ট পাইনি এই কারণে আন্দোলন, সেই প্রসঙ্গ আছে, আপনারা এখন কি করবেন, এনসিপি এখন কি করবে যেখানে পদত্যাগের গুঞ্জন চলছে? আমরা তো মাননীয় প্রধান উপদেষ্টাকে আমাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে উনি যেই দায়িত্বটা নিয়ে এসেছেন, উনি যেই কমিটমেন্ট করেছেন জাতির কাছে, সেটার প্রতি ওনার শ্রদ্ধাশীল, বা সেটার প্রতি উনি যাতে কমিটমেন্টটা পালন করেন সেটার প্রতি ওনার প্রতি আমাদের অনুরোধ রয়েছে। সেই সাথে আমরা মনে করি যে উনি একটা জাতীয় ঐক্যের প্রতীক, সেই কারণে আমরা ওনাকে আহ্বান জানিয়েছি যাতে উনি কোনো অন্যরকম কোনো কিছু না ভাবেন। কিন্তু এখন রাজনৈতিক দল বা রাজনৈতিক এই প্রসঙ্গ থেকে যদি সহযোগিতা না পান, তাহলে তিনি বা কি করবেন, আপনারাও বা কি করবেন? সেক্ষেত্রেই আমাদের মনে হয় সকলকে সহযোগিতাটা করা উচিত। আপনি ওই যে ওই আন্দোলনের ব্যাপারে কথাটা আসছে কেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট পাননি, তার মানে বিষয়টা কি এমন দাঁড়ালো যে অ্যাপয়েন্টমেন্ট পাননি দেখে আপনি ঢাকা শহর অচল করে দিয়ে যমুনার সামনে চলে গেছেন। আপনি শুরুতে বলেছেন যে আপনি শপথ যাতে আপনাকে করানো হয়, কিন্তু তখনও কোর্টে একটা রিট চলমান, এইটাকে বলা যায় যে এটা কি তাহলে আপনি কোর্টকে আন্দোলন দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন। তারপরে আপনার শেষে আবার আন্দোলনটার দাবি এসে দাঁড়ালো হচ্ছে 2 জন উপদেষ্টার পদত্যাগ। আপনি তো দাবি আবার মাঝখানে বদলে দিচ্ছেন। শেষ পর্যন্ত উনি গতকালকে বললেন যে আমি জনতার মেয়র হতে চাই, তো এখন আর ওনার শপথ করার বিষয় নেই। এই পুরো বিষয়টাকে আমি যদি এভাবে দেখি, যেটাকে অনেকে মনে করছে যে এনসিপি মনে হয় একটু বেশি সময় চায়, সরকার চায় এই সরকার বেশি দিন থাকুক, এটা এনসিপি চায় সাংগঠনিকভাবে সংগঠিত হতে, আর বিএনপি চায় তাড়াতাড়ি নির্বাচন, এইভাবে আমরা বিষয়টা
বিষয়টাকে দেখি না। আজকেও আমাদের আহ্বায়ক পরিষ্কার করেছেন, যেই ফ্রেমওয়ার্ক দিয়ে মানে যেই টাইমলাইন দিয়েছেন মাননীয় উপদেষ্টা, ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই নির্বাচন হোক। আমাদের ডিসেম্বরে নির্বাচন হলেও সমস্যা নাই, যদি আমরা যে মৌলিক সংস্কারের কথা বলেছি এই সংস্কারটা হয়। আমার মনে হচ্ছে ধরুন আপনারাও যদি দিচ্ছেন, বিএনপিও যদি দিচ্ছে, এই যদিকে একত্রিত করা তো খুব কঠিন। বিএনপির আলাপে তো সংস্কারের বিষয়টি নেই, যে কারণে আমরা বলছি না আছে, তারা তো যৌক্তিক সংস্কার চায় ভাই। আমরা কিন্তু স্পেসিফাই করেছি কিছুদিন আগেই, শেষবার আমরা যখন ঐকমত্য কমিশনে আমাদের প্রতিনিধি দল গেছে, যে কি কোন কোন ইস্যুতে আমরা মৌলিক সংস্কার মনে করি হওয়া দরকার। বিএনপি এখন পর্যন্ত স্পেসিফাই করেনি যে কি কি হলে তাদের যৌক্তিক সংস্কার হবে। আমাদের তো আসলে এই প্রশ্নটা তৈরি হয়, তাহলে আসলে বিএনপি মনে হয় 90 সালের মতো জাস্ট রেজিম চেঞ্জ চায়, বিএনপি আসলে কোনো মৌলিক সংস্কার আসলে দেশে চায় না। ধন্যবাদ। মাসুক ভাই আসতে চাই, এই পরিস্থিতিতে যে রাজনৈতিক আলাপ আলোচনার কথা অনেকেই বলছেন, নিশ্চয়ই আপনারাও ভাবছেন বিএনপি বড় দল হিসাবে অভিভাবকের দায়িত্বে আসবে কিনা বা দায়িত্ব পালন করবে কিনা, সেটা কি ভাবছে? বিএনপি দেশ ও জাতির কল্যাণে কাজ করে এবং বিএনপি দেশ ও জাতির জন্যে সবসময় শত প্রস্তুত। আমি আপনাকে যে কথা বলতে চাই, আর্মির প্রধানের বক্তব্যের উপরেই ইউনূস সাহেব পদত্যাগ করতে চেয়েছেন, এটা অপ্রিয় সত্য কথা। এখানে দুটি কথা, আর্মির প্রধান রুলস অফ বিজনেস, রুলস অফ প্রেসিডেন্সি বলতে পারে কিনা সেদিকে আমি যাবো না, পারে। একজন ঢাকা বিশ্ব টিচার লেগছে, পারে না। আমি বলবো এটা দরবার হল, এটা দরবার হয়েছে, ওনার সৈনিকদের উদ্দেশ্যে উনি বলতেই পারে। সেটা করিডোরের কথা বলেছেন, বিএনপিও ঐক্যমত যে এটা নির্বাচনীয় সরকার ছাড়া, নির্বাচনী সরকার হলেই তারপরও জনগণের ম্যান্ডেট নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলে মনে করে। বিষয়টিকে এত সহজভাবে দেখার সুযোগ নেই, উচিত হবে না। হ্যাঁ, এইটা আর্মির প্রধান বলেছেন, বিএনপি এটা অনেক আগেতে অনেক দলই বলেছেন, আমরা এই করিডোরের বিরোধিতা করেছি। বিএনপি ইউনূস সাহেবকে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করেছে, যদি না করতো এতদিন রাষ্ট্র চালানোর প্রয়োজন করতে পারতো না। আওয়ামী লীগ, এই বিএনপির জায়গায় যদি আওয়ামী লীগ হতো অন্যরকম ঘটনা ঘটতো। বলে কি কারণে আমি বলি, 14 সালে নির্বাচন সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার হয় নাই বলেই সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন করেছেন। জনগণ তখন সংস্কার বোঝে নাই, নাম বোঝে না সংস্কার কি। 14 যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হইতো, 24 আসতো কোথায়? কোথায় আসতো 24? হয় বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ বিরোধী দল, আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি বিরোধী দল। সুতরাং 40 বছরে 3-3.5 করে মানুষ ভোট দিতে পারে নাই, ভোটের জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে। এই 3 মাসে আওয়ামী লীগের মতো দলের সরান যায়নি। মাসুক ভাই, যেটা আমাদের সালিন বললো যে আসলে সংস্কারের প্রশ্নটা আপনারা খুব জোরালো ভাবে বলেন না আপনারা। সালিনরা সংস্কার শব্দ যখন লিখতে জানে না, তখন তার 1 সালে সংস্কার প্রস্তাব 31 দফা রাষ্ট্রীয় বিনির্মাণের সংস্কার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল দেয় নাই, অবশ্যই দিয়েছে বিএনপি। আপনার এই ছোট ভাই একটা প্রশ্ন রাখবে আপনার কাছে। এই যে কথাটা দেখুন, এই সংস্কার বিষয়টি আমরা দেখেছি, একটা সংগঠনের নাম রাষ্ট্র সংস্কার আন্দোলন, রাষ্ট্র চিন্তা নামে তারা কাজ করতেন। সংবিধান সংস্কারের আলাপগুলো তারা অনেক আগে দিয়েছেন, গণ অধিকার পরিষদ আগে দিয়েছে, এবং বিএনপি তার যেই যুগপৎ আন্দোলন করেছে, সেই যুগপৎ আন্দোলনে শরিকদেরকে পাশে পাওয়ার জন্য এই 31 দফা 27 দফা ছিল, তারপর 31 দফা করেছে। আমরা ছোট দলকে পাওয়ার জন্য না, জনগণের ভোট পাওয়ার জন্য আমরা একটা দফা দিয়েছি বা ম্যানিফেস্টো দিয়েছি, এটা বিচারের মালিক জনগণ। আমরা এটা ভিতরের কথা, এটা বাইরে বলা যাবে না। আমরা জনগণকে ভালোবাসি না। এই রায় তো বিএনপির মতো দল যদি না বুঝতে পারে, এনসিপি বুঝতে পারে, এনসিপির কাছে আমাকে শিক্ষা নেওয়ার দরকার নাই, দেওয়া দরকার। বিএনপি এই পর্যন্ত নির্বাচনের সাথ না ভাই, এটা তো ছোট করার মাসুক ভাই, এটা তো আমি বলি, এটা তো ছোট করা হয় ভাই। আমি শুরু করি না, এটা এনসিপি নিবন্ধন পাওয়া অথবা 2 মাস হোক, তাই এটা তো ছোট করা ভাই। আমি বলি, আমরা 23 সালে 31 দফা সংস্কার দিছি না, সেটা সংস্কার নাই আছে, আমরা বলছি সেখানে আপনাদের তো 31 দফা আছে। না, 31 দফা আমরা বলি নাই যে সরকার প্রধানমন্ত্রী 2টার বেশি থাকতে পারবে, দিয়েছি। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভারসাম্য হওয়া দরকার, ক্ষমতা দিছি না। জুডিশিয়াল ইলেকশন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার বলি এখন কি ওই পথেই হাঁটছেন? না কেন, নির্বাচনের জন্য যে আলাপটা হচ্ছে যে একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার দরকার, মানে ওই পথে হাঁটছেন? না, আমি বলি নির্বাচন তো একটা দলমত নির্বিশেষে নিরপেক্ষ সরকারের আদরে হতে হবে। যদি সাহেব অথবা তার সভাসদ যদি নিরপেক্ষতা হারায়, অবশ্যই বিএনপি বলবে না কেন? বিএনপি এনসিপি তো বলবে সুষ্ঠু নির্বাচন দরকার, জয়ের জন্য নিরপেক্ষ দলমত নির্বিশেষে নিরপেক্ষ দরকার, সে তো করতে হবে, করবে না? এটা একা আপনার ইলেকশনই যে একমাত্র না, সংস্কার একটা যুক্তি সংস্কারের কথা আমরা বলেছি না,
সংস্কার আজকে যেটা করলাম, আজকে যদি ইউনুস সাহেব যেটা করলো 5 বছর পর এটা পরিবর্তন হতে পারে না? সংস্কার চলমান পরীক্ষা। জি মাসুক ভাই, অসংখ্য ধন্যবাদ। সৌরভ ভাই, একবার শেষ করবো, 2-1 লাইনে কিছু যুক্ত করবেন কিনা? না, যোজন যোজন দূরত্ব সংস্কার প্রশ্নে, নির্বাচন প্রশ্নে, রাষ্ট্র পরিচালনা প্রশ্নে, বিচার প্রশ্নে তো আমরা জানি না, বিচার প্রশ্নেও, কারণ যে বিচাররা যে রায়ে ইশরাক শপথ নিতে যাচ্ছেন বা শপথ নেওয়ার পক্ষে তিনি রায় পেয়েছেন, সেই বিচার নিয়ে প্রশ্ন উঠছে। আসলে আমরা একসঙ্গে চলতে চাই কিনা, একসঙ্গে চলতে চাই, একসঙ্গে গণতন্ত্র, আমার মনে হয় এই প্রশ্নটা রেখে আমরা শেষ করি। গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। সৌরভ ভাই, এই প্রশ্নটা রেখে আমরা শেষ করি। সেটা যদি এনসিপি, বিএনপি, জামাত, বাম সবাই চলতে পারে, তাহলে এই সরকারের ইউনূস সাহেবের থাকা অর্থবহ হবে। আর যদি চলতে না পারে, তাহলে একদিন না একদিন তাকে আবার হতাশ হতে হবে, আবার ক্ষোভ প্রকাশ করতে হবে, এবং তিনি চলে যাওয়ার পরেও যে সমস্যার সমাধান হবে তা মনে হয় না। অসংখ্য ধন্যবাদ সৌরভ হাসান, খন্দকার মাসুকুর রহমান মাসুক এবং মুশফিক সালিন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনার সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।